মদ মদ মদও শেষ হয়ে গেছে, ক্যারিয়ারও শেষ। এখন সময় হয়ে গেছে নাগেশ। বন্ধুরা, আমায় ক্ষমা করে দাও, আমি পুরোপুরি হেরে গেছি। তোমাদেরকে অন্ধকারে হারিয়ে যেতে দেখতে পারবো না আমি। দেখতে পারবো না। এবার কি করবো আমি? দাঁড়াও। আরে নাগেশ, মাই ফেভারিট কার্টুনিস্ট, এসো এসো এসো। কেমন আছেন দাদা? ভালো ভালো, খুব ভালো। কামিন কামিন, ভালো করেছো এসছো, না হলে আমি তোমাকে এক্ষুনি ফোন করতাম। দাদা, আমি তো এই সপ্তাহের কমিক স্ট্রিপ দিতে এসেছিলাম, আর আমি আপনার সঙ্গে ন্যায়রক্ষকের ব্যাপারে কিছু। এক মিনিট নাগেশ, 6 মাস হয়ে গেছে তোমার ন্যায়রক্ষককে আবার সার্কুলেশনে নিয়ে আসতে, আগে কিন্তু এখনো মার্কেটে তেমন ভাবে সেরকম কোনো পপুলারিটি পায়নি। 15 বছর আগে তুমি যখন ওই ক্যারেক্টারটা শুরু করেছিলে তখন তো সারা দেশে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু আনফরচুনেটলি এখন সেরকম ভাবে পপুলারিটি কিন্তু পাওয়া যাচ্ছে না, লোক এখন কিন্তু সেরকম ভাবে পড়ছে না। তো আমরা এইবারে ফাইনাল চেষ্টা করব মার্কেটিং এর, আর তারপর এরপরেও যদি পপুলার না হয় তো আনফরচুনেটলি আমাদের ওটা বন্ধ করতে হবে। তো টেনশন করবেন না দাদা, সেরকম কিছুই হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি দাদা, আপনি দেখবেন আগামী দিনগুলোতে ন্যায়রক্ষক আবার বাচ্চাদের মধ্যে ভীষণ পপুলার হবে দাদা, আর আপনার ম্যাগাজিন ছাপার আগেই বিক্রি হয়ে যাবে দাদা। তোমার এই কনফিডেন্স আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তুমি তোমার ওই কমিক স্ট্রিপ আমাকে দিয়ে যাও, আমি ওটা দেখব আর কালকে সার্কুলেশনে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, গুড। থ্যাংক ইউ। প্রজেক্ট ন্যায়রক্ষক। ন্যায়রক্ষক জানতে পেরেছে যে দুর্নীতিতে জড়িয়ে পড়া মন্ত্রী আরেকটা ডিল করতে শহরের সবথেকে বড় হোটেলে কোনো অন্য নামে রয়েছে। কতক্ষণে আসবে ও টাকা নিয়ে? মন্ত্রী আমি, আমাকে ওয়েট করাবে? যদিও 5 মিনিটের মধ্যে না আসে না তাহলে ডিল ক্যান্সেল। ন্যায়রক্ষক হোটেলের করিডোরের সমস্ত লাইট বন্ধ করে দিয়েছে আর মন্ত্রীর হোটেলের ঘরের দরজার দিকে এগোচ্ছে। ন্যায়রক্ষক নিজের ম্যাগনেটিক ক্রোপসের সাহায্যে মন্ত্রীর ঘরের দরজা খুলে দিচ্ছে। কে কে? ন্যায়রক্ষকের ভয়ে মন্ত্রী নিজের সব কালো চিঠি খুলে দিচ্ছে। যা তুমি বলেছো তাই আমি করেছি। কিন্তু তুমি তোমার পাপের শাস্তি এখনো পর্যন্ত পাওনি। যদি তুমি তোমার পাপের শাস্তি এখনো পর্যন্ত না পাও তাহলে আরো মন্ত্রী এরকম উল্টোপাল্টা কাজ করবে। তারপর ন্যায়রক্ষক এটা করল যে সে মন্ত্রীকে হোটেলের ঘর থেকে নিচে ফেলে দিল।
বাহ, এক্সেলেন্ট! ফাটিয়ে দিয়েছে ন্যায়রক্ষক। আরে হ্যাঁ ভাই, শোনো, এই নাগেশ বাবুর কার্টুন স্ক্রিপ্ট প্রিন্টিং এর জন্য রেডি আছে। হ্যাঁ, ওটা কালকে সার্কুলেশনে দিয়ে দাও। তোমার ন্যায়রক্ষককে আবার লোকে পড়ছে, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি আপনাকে বলেছিলাম না, ন্যায়রক্ষকের উপর আমার পুরো বিশ্বাস রয়েছে। যদি ঈশ্বর চান তাহলে এইবার ন্যায়রক্ষক সব থেকে বেশি ফেমাস হবে। হোয়াই নট, হোয়াই নট? বসো বসো বসো। নাগেশ, আমি বলছি যে ভগবানের মর্জিতেই এসব কিছু হয়েছে। হ্যাঁ, আর তুমি কি নিউজে দেখোনি নাকি? তুমি তোমার কার্টুনে যা সবকিছু দেখিয়েছো, একদম ওই রকম মার্ডার হয়েছে ওই করাপ্টেড মিনিস্টারের, তাও আমাদের কমিক ছাপার কিছুক্ষণ আগে। কি বলো, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? আই এম সরি দাদা, আমার সেরকম কোনো ধারণা ছিল না। আমি তো শুধু বাচ্চাদেরকে। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে আমি বলবো কেন, তুমি খুন করেছো? আরে যে করেছে না, খুব ভালো করেছে। আচ্ছা, এবার বলো, এইবারে কার ন্যায় করতে যাবে আমাদের ন্যায়রক্ষক? ওই তো দাদা, ওই করাপ্ট মিনিস্টারকে যে ডিফেন্ড করে রিপোর্টার মোহন গুপ্ত, ন্যায়রক্ষক ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে। একটা খবরের 15 লাখ! আরে কি মজা! এই হিসাবে চললে আমি 2-3 বছরের মধ্যে রিটায়ারমেন্ট নিয়ে নেব। রিপোর্টার ভয় পেয়ে যায় ন্যায়রক্ষককে তার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে। কে তুমি? আরে তুমি ওই ওই মাস্কওয়ালা না, যে মিনিস্টার সাহেবকে মেরেছিল? হ্যাঁ, আমি ওকে ফেলে দিয়েছি হোটেলের ব্যালকনি থেকে, আর তুমি ওকে নিউজ পেপারে মৃত ঘোষণা করেছো। হ্যাঁ, তাতে কি হয়েছে? ওটাই তো আমার কাজ। তোমার কাজ হলো লোকজনকে ভালো খবর পাঠানো, কিন্তু তুমি তো ঘুষ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকো। মনে হয় তুমি ঘুষ খেতে হেভি ভালোবাসো। এই নাও, এবার তুমি তোমার নিজের মৃত্যুর মজাটা তো নাও। ন্যায়রক্ষক ওই রিপোর্টারের টেবিলে যত টাকা রেখেছিল, ও এক একটা নোট ওই রিপোর্টারকে খাওয়াতে থাকে। হ্যালো, স্যার, আপনি দুটো খুন করলেন কেন? আমি কাউকে মারিনি, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কাউকে মারিনি। না, ইন্সপেক্টর, ছাড়ুন আমাকে। মন্ত্রী শান্তি সিং যাদব আর রিপোর্টার মোহন গুপ্তর খুনের অপরাধে পুলিশ এক্ষুনি বিখ্যাত কার্টুনিস্ট নাগেশ কুমারকে গ্রেফতার করেছেন। ক্যামেরাম্যান সঞ্জয়ের সঙ্গে আমি প্রীতি, মুম্বাই লাইভ। স্যার, আপনি তো এই নাগেশকে চেনেন? শুধু আমি চিনি না, ওর বড় ফ্যান আমি নাগেশের, ওর কার্টুনের। চিন্তার বিষয় বলুন এটা, যে একজন চিত্রশিল্পী, একজন শিল্পী কোনো মন্ত্রী বা কোনো রিপোর্টারকে কেন হত্যা করবেন? কেডি, আমি খুন করিনি ওই মন্ত্রী আর রিপোর্টারকে। ঘটনাস্থল থেকে পুলিশ তোমার আঙুলের ছাপ খুঁজে পেয়েছে। হ্যাঁ, কিন্তু আমি জানি না কেডি, ওরা কি করে আমার আঙুলের ছাপ পেল। কিন্তু আমি জানি যে খুনগুলো কে করেছে। পুলিশকে তুমি বলনি কেন? আমি বলার চেষ্টা করেছিলাম কেডি, বলবার চেষ্টা, কিন্তু ওরা আমাকে পাগল ভাবে। না, কেন তোমাকে পাগল ভাববে? আর কে এই হত্যাটা করেছে বলো আমাকে। ন্যায়রক্ষক করেছে। আমার কার্টুন ক্যারেক্টার, ও নিজে আমার স্টুডিওতে আসে আমার সঙ্গে দেখা করতে। তোমরা তো কার্টুন না, আমার কমিক স্ট্রিপের।
ঠিক বলেছো তুমি, আমি তোমার কার্টুন ক্যারেক্টার, কিন্তু আমি এবার কার্টুন থেকে বাইরে চলে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। কেডিও নিজে আমাকে বলেছে যে ও এসব করেছে। ও আমাকে বলেছিল যে ও আমার কমিক স্ট্রিপকে নতুন জীবন দেবে, আমাকে আগের মতো ফেমাস করে দেবে। কিন্তু আমি এটা জানতাম না কেডি যে ও খুনও করতে পারে। ওকে, কেডি, কেডি, আমার কথা শোনো। কেডি, তুমিও কি ভাবো যে আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ মেলড, একদম উন্মাদ হয়ে গেছে নাগেশ কুমার। 15 বছর আগে নাগেশ বাবুর তৈরি করা কার্টুন পৃথিবী জুড়ে এত বিখ্যাত হয়ে গেছিল যে সারা দেশ জুড়ে চর্চা শুরু হয়ে যায়। আমার মনে আছে সেই সময় আমিও স্কুলে পড়তাম, আর আমি নিজেও সেই কার্টুনের খুব বড় ফ্যান, স্পেশালি ওনার সেই সুপার হিরো ন্যায় রক্ষক। এত ফেমাস হয়ে গেছিল যে বাচ্চারা পর্যন্ত বিল্ডিং থেকে ঝাঁপ দিতে শুরু করে এটা ভেবে যে সত্যিই ন্যায় রক্ষক আসবে আর তাকে বাঁচাবে। কিন্তু ইওর অনার, সময় যত এগোতে থাকে নাগেশ এবং তার কার্টুনের পপুলারিটিও ততই কমতে থাকে। আর একটা সময় এমন অবস্থা হয় যে নাগেশ বাবুকে সমস্ত নিউজ পেপার এবং ম্যাগাজিনের এডিটররাও দেখা করতে নাকচ করে দেন। তার ফলে ইনি তাদের সঙ্গে হাতাহাতিও করেন। ইওর অনার, এই কেসের ডকুমেন্টস আপনার টেবিলে রয়েছে। কোর্ট তখন নাগেশ বাবুকে সাইকিয়াট্রিস্ট ডক্টর ভাটিয়ার থেকে চিকিৎসা করার পরামর্শ দেন। ইওর অনার, আমি মিস্টার নাগেশ কুমারকে 5 বছর আগে থেকে চিনি, আর ওই 5 বছর ধরেই উনি আমার পেশেন্ট। ওনার জীবনে যত তাড়াতাড়ি উনি জনপ্রিয় হয়েছেন তত তাড়াতাড়ি উনি ফেলিওর হয়েছেন, যার জন্যেই উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এটা তিনি মানতে পারেননি যে ওনার কার্টুন আর লোকে পড়ছে না। এই ধরনের পেশেন্টরা মনে করেন ওনারা অন্যের চক্রান্তের শিকার। একে ভিকটিম সিনড্রোম বলে। এর জন্যই অনেক সময় তিনি ভায়োলেন্ট হয়ে যান। উনি সুইসাইড করারও চেষ্টা করেন। অর্ডার অর্ডার। ডক্টর ভাটিয়া, নাগেশ বাবু নিজের এই ফেলিয়ারের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কি দায়ী করতেন? আই মিন নিজের এই ভিকটিম সিনড্রোমের কারণে? ওনার ট্রিটমেন্ট চলাকালীন উনি অনেকবারই ওই দুজনের নাম নিয়েছেন। দেখো নাগেশ, এরকম অনেক সময় হয়, হয়তো লোকেরা নতুন কিছু চাইছেন। তুমি কোনো নতুন কার্টুন ক্যারেক্টার্স বানাচ্ছ না কেন? যবে থেকে ওই মিনিস্টারের বিরুদ্ধে আমি নিউজ পেপারে কার্টুন তৈরি করেছিলাম না, তবে থেকেই কোনো নিউজ পেপার বা ম্যাগাজিনের এডিটর আমাকে তাদের সঙ্গে দেখা করবার সুযোগ দিত না। আর ওই মিনিস্টারের কিনে নেওয়া রিপোর্টার মোহন ও নিজের আর্টিকেলে আমার কার্টুনের বিরুদ্ধে যাতা লিখেছিল। ডাক্তারবাবু, ওই মোহনকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না মোহনকে। নো, জাস্ট রিল্যাক্স, কিছুতেই ছাড়বো না আমি। কাম ডাউন, আমি ওকে মেরে ফেলবো। ছাড়ো না আমার ডাক্তারবাবু। রিল্যাক্স নাগেশ, রিল্যাক্স, কাম ডাউন। নাগেশ বাবু নিজের ডাউনফলের জন্য মিনিস্টার শান্তি সিং আর রিপোর্টার মোহনকে দায়ী করেন। আর এখন যখন তিনি আবারও নিজের ক্যারিয়ার তৈরি করার সুযোগটা পেলেন, তখন উনি কোনো রিস্ক নিতে চাননি, আর ইনি মিনিস্টার শান্তি সিং এবং রিপোর্টার মোহনকে হত্যা করে দেন। ইওর অনার, না 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 জজ সাহেব, না, আমি কাউকে খুন করিনি। ওদের দুজনকে ন্যায় রক্ষক মেরেছে। আমার কার্টুনরা, আমার কার্টুনরা। সাইলেন্স ইন দ্য কোর্ট। নাগেশ বাবুর বক্তব্য যে ইনি খুনটা করেননি, এনার কার্টুন ন্যায় রক্ষক খুনটা করেছে। আমি আমার এই পয়েন্টটাকে আরো ইলাবোরেট করে বলার জন্য টোটাল মজা নামক একজন ম্যাগাজিনের এডিটর মিস্টার বোসকে ডাকার অনুমতি চাইছি। খুন হওয়ার কিছুদিন আগেই নাগেশবাবু আমাকে ওই কার্টুনটা দিয়েছে, আর উনি ওই কার্টুনে যেভাবে দেখিয়েছেন মার্ডারগুলো সেভাবেই হয়েছে স্যার। মিস্টার বোস, আপনার কখনো কোনো সন্দেহ হয়নি যে কি হচ্ছে এসব? কারণ এগুলো তো আনইউজুয়াল। প্রথম যখন ওই মিনিস্টারের খুন হয় তখন আমাদের মনে হয়েছিল এটা কোইন্সিডেন্স, কিন্তু সেকেন্ড টাইম যখন রিপোর্টার মোহন গুপ্তার খুন হয় আর একই রকম ভাবে, তখন আমার মনে হলো স্যার আমি তো পুলিশকে প্রথম ইনফর্ম করেছিলাম স্যার। থ্যাংক ইউ মিস্টার বোস, আপনি যেতে পারেন। ইওর অনার, এনার কমপ্লেন্টের পর যখন ইন্সপেক্টর দবে নিজের ইনভেস্টিগেশন শুরু করেন, তখন দুটো ক্রাইম সিনেই নাগেশ বাবুর ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়। তার মানে পরিষ্কার ইওর অনার, নাগেশ বাবু না শুধু আমাদের সমাজের দুজন রেসপেক্টেড মানুষকে খুন করেন, এমনকি খুন করার আগেও তাদের উল্লেখ নিজের কার্টুনের মাধ্যমে এমন ভাবে করেন যেন তিনি ভিকটিমদের নিয়ে ঠাট্টা করছেন। দারুণ ব্যাপার প্রসিকিউটর বাবু, এত সুন্দরভাবে আপনি আপনার বক্তব্য পেশ করলেন, বেশ লাগলো আমার। তবু আপনি যদি অনুমতি দেন তো নিজের পক্ষে কিছু বলার আমি একটা চেষ্টা করে দেখব। থ্যাংক ইউ।
অনার, প্রসিকিউটর সাহেবের এই সুন্দর বক্তব্যে উনি তো এটা স্পষ্ট করে দিয়েছেন যে আমার মক্কেল নাগেশের কাছে মন্ত্রীমশাই আর রিপোর্টার মোহন গুপ্তাকে হত্যা করার উদ্দেশ্য রয়েছে, কিন্তু উনি হত্যা করেছেন তার কোনো পোক্ত প্রমাণ কিন্তু প্রসিকিউটর সাহেব আদালতে রাখতে পারেননি। আমি তো বলছি আপনাকে কেডি স্যার যে নাগেশ বাবু তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সবার আগে তিনি কার্টুন বানান, আর যখন প্রভাবটা পড়ে তখন তিনি সেই কার্টুনের কস্টিউমটা পরেই বেরিয়ে পড়েন খুন করতে। আর যদি এটা সত্যি না হয় কেডি স্যার, সেক্ষেত্রে নাগেশ বাবুর ফিঙ্গারপ্রিন্ট ইন্সপেক্টর দবে ঘটনাস্থল থেকে কি করে পেলেন? এটাই বোঝানোর আমি চেষ্টা করে দেখছিলাম। অনার, যে হোটেলে মন্ত্রী শান্তি সিংকে হত্যা করা হয়েছে সেই হোটেলের রেজিস্টারের কপি আপনার টেবিলের উপর রাখা রয়েছে। এই রেজিস্টার অনুযায়ী মন্ত্রীমশাইকে হত্যার দুদিন আগে আমার মক্কেল নাগেশ বাবু সেই হোটেলে থেকেছিলেন, ওই হোটেলের সেই ঘরটায় যেটা ওনার নিজের পছন্দের ঘর ছিল। তো এটা স্পষ্ট অনার যে যখন উনি ওখানে ছিলেন তো হোটেলের সেই ঘরে ওনার আঙুলের ছাপ তো পাওয়াই যাবে। এটা বিশেষ কিছু নয়, শুধু এতটুকুই নয় অনার, রিপোর্টার মোহন গুপ্তার বিল্ডিং এর ওয়াচম্যানের রেজিস্টার কপিটাও কিন্তু আপনার টেবিলের ওপর রাখা আছে, যেটা অনুযায়ী আমার মক্কেল নাগেশ বাবু একদিন আগেই মোহনবাবুর সঙ্গে দেখা করতে যান। তুমি তুমি এখানে কি করছো? তুমি তোমার আর্টিকেলে আমার কার্টুনের বিরুদ্ধে ভুলভাল লিখেছিলে, আর আমি খুব ভালো করেই জানি সেটা তুমি ওই মিনিস্টারের কথা করেছো। কিন্তু এইবার আমার কার্টুনকে নিয়ে কোনো মজা করো না, কোনো মজা করবে না, না হলে কিন্তু না হলে কি? তোমাদের মতো লোক সোসাইটিতে নিজেদের ক্ষমতা কতটা জানে না। কার্টুন বানাও, বাচ্চাদেরকে খুশি করো, হ্যাঁ? নেতাদের পেছনে লাগার কি দরকার আছে? আর আমি তো এটাও শুনলাম যে মন্ত্রী মহাশয়ের মৃত্যুর আগে তুমি ওনার ওপর আর একটা কার্টুন বানিয়েছিলে। এইবার তোকে নিয়ে এমন একটা আর্টিকেল লিখবো না নাগেশ, বাচ্চারা তো ছাড়, কুকুরও তোর কার্টুন দেখবে না, বুঝলি? সেই খুনের ঠিক আগের রাত্রে ইনি মোহনের বাড়িতে গেছিলেন, আর ইনি তাকে হুমকি দেন খুন করার। হ্যাঁ, হুমকি উনি দিয়েছিলেন, হত্যাটা কিন্তু উনি করেননি। খুনটা যদি ইনি না করে থাকেন, খুনটা তাহলে করলো কে? ন্যায়রক্ষক নিজেই। একদম ঠিক কথা বলছেন আপনি। অনার, এই হত্যাটা ন্যায়রক্ষকই করেছে। অর্ডার অর্ডার। এ আপনি কি বলছেন কেডি? ন্যায়রক্ষক তো একটা কার্টুন। আগে হ্যাঁ অনার, নাগেশ বাবুর নিজের হাতে বানানো একটা কার্টুন, কিন্তু নাগেশ বাবুর বক্তব্য হলো যে ন্যায়রক্ষক স্বয়ং ওনার সঙ্গে দেখা করতে আসেন। আমি আদালতকে এটা জানাতে চাইবো যে এই কেসটার তল্লাশি করার সময় আমরা এই বিষয়টা জানতে পেরেছি যে এই ঘটনাস্থলের আশপাশে অনেকজন মানুষই ন্যায়রক্ষককে দেখেছিল। অনার, ওই ব্যক্তিরা পুলিশের সামনে এই বক্তব্যটা পেশ করেছে যেটা এই ফাইলে রয়েছে। আমি চাইবো যে আপনি একবার এটা দেখুন। অনার, এই মুখোশধারী ব্যক্তির রূপটা হুবহু সেরকমই রয়েছে যেরকম কার্টুন এই নাগেশবাবু বানিয়েছেন। আমি এরকমটা মনে করি যে এই মুখোশধারীকে ধরে ফেললে এই কেসটার জন্য বেশ উপকার হয়। আমি আদালতের কাছে আবেদন করছি এই কেসে তল্লাশিটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিফেন্সকে সময় দেওয়া হোক। ঠিক আছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন টিল নেক্সট হিয়ারিং। তুই পুরো ফুটেজটা মন দিয়ে দেখেছিস? ন্যায়রক্ষককে নেহা ছাড়া অন্য কেউ দেখেনি। না স্যার, এই একবারই দেখা গেছে, আর এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ তো আছে যে ন্যায়রক্ষকের কস্টিউম পরে খুন করছে। এটাই তো খুঁজে দেখতে হবে বরুণ। কিভাবে জানবো? কোনো প্রমাণ, কোনো কিছুই সামনে আসছে না। স্যার, ন্যায়রক্ষকের হোটেল থেকে বাইরে যাওয়ার কোনো ফুটেজ নেই। হতে পারে লোকটা কস্টিউম চেঞ্জ করেছিল, হতে পারে ওই লোকটা নিজের আসল চেহারায় হোটেল থেকে বাইরে গেছিল। কিন্তু সেটা কিভাবে জানতে পারবো? মন্ত্রী মশাইকে হত্যা করার পর 400-রও বেশি লোক ওই হোটেল থেকে বাইরে বেরিয়ে অন্য কোথাও যায়। এটা দেখতে পাচ্ছিস? ন্যায়রক্ষকের জুতো এটা। স্যার, এটা তো ন্যায়রক্ষকের মতোই জুতো। এই পোশাকটা তো যে কোনো জায়গা থেকে বানানো যেতে পারে, কিন্তু এই জুতোটা কোনো বিশেষ কোম্পানি থেকে বানানো হয়েছে হয়তো। সুপারব স্যার,
এরকম কাস্টমাইজ জুতো বানানোর কোম্পানি খুব কম আছে, আর এরকম কোম্পানি থেকে আমরা ডিরেক্ট জানতে পারবো যে কস্টিউমটা কে বানিয়েছে। স্যার, খবর পেয়ে গেছি। জুতো বানানোর কোম্পানিটার নাম হলো ব্ল্যাক সোল। কোনো স্নেহা নামের কস্টিউম ডিজাইনার গত মাসে এরকম জুতো বানানোর অর্ডার দিয়েছিল। ব্ল্যাক সোল জুতোর কোম্পানি, তাদের বক্তব্য যে এই জুতোটা আপনারা ওখান থেকে বানিয়েছেন বিশেষ অর্ডার দিয়ে। রাইট স্যার, আমি অ্যাকচুয়ালি কস্টিউম ডিজাইনার। প্রায় সময় জুতোর অর্ডার আসে বলে আমি আনিয়ে নিই, বানাতে অনেক সময় লেগে যায়। কিন্তু আপনারা আমাকে এইসব প্রশ্ন... আমি আপনার কাছে প্রশ্নগুলো করছি কেননা এই যে জুতোটা রয়েছে এটা এই পোশাকের একটা অংশ। এই পোশাকটাও আপনিই বানিয়েছেন? হ্যাঁ, রাইট স্যার, ন্যায় রক্ষক। আমি তো এর খুব বড় ফ্যান, তাই যখন অর্ডার আসলো তখনই আমি প্রপার ডিটেলিং করে ডেলিভারি করিয়েছি। অ্যাকচুয়ালি আমি 2টো কস্টিউম বানিয়েছি। কে অর্ডার করেছিল, কে পাঠিয়েছিল, এই সমস্ত খবরাখবর তো থাকবে আপনার কাছে। হ্যাঁ স্যার, জাস্ট গিভ মি আ সেকেন্ড। মহাকালী ওয়্যার হাউস। মহাকালী ওয়্যার হাউস? এখানে তো তালা লাগানো। নোটিশ, মহাকালী ওয়্যার হাউসের জমি বিক্রি হয়ে যাওয়ার পরে অফিস অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়েছে। এই ওয়্যার হাউসটা যদি 5 মাস ধরে বন্ধ থাকে তাহলে ন্যায়রক্ষকের কস্টিউমের ডেলিভারি এখানে কেন হলো? আমি বরং অফিসে গিয়ে খোঁজ নিই। এই, কে ওখানে? দাঁড়াও! ন্যায়রক্ষক নিজের শত্রুদের মারার জন্য একটা ডিটেল ট্র্যাপ সাজিয়ে রেখেছে, যেখানে ওর শত্রুরা নির্ধারিত জায়গায় এসে দাঁড়ানো মাত্র একটা চেন রিয়াকশন শুরু হয়ে যায়। তার কিছু জানার আগেই পাইপে বল যখনই রোল হয় তখনই ওই পাইপটা একটা ছেঁড়া তারকে জুড়ে দেয়। ন্যায়রক্ষক ওর শত্রুদের মারা যাওয়ার ঠিক 1 সেকেন্ড আগে ওর মৃত্যুতে হাসতে থাকে। থ্যাঙ্কস আবে। তুমি ঠিক আছো? হ্যাঁ। কিন্তু তুমি এখানে কি করে? ইনভেস্টিগেট করতে এসেছি। ন্যায়রক্ষকের কস্টিউমের ডেলিভারি এখানে হয়েছিল, কিন্তু তুমি এখানে কি করছো? আমার কাছে খবর ছিল এখানে কাউকে মারার প্ল্যান করা হয়েছে। এই, ওখানে কে? এই, দাঁড়া! আমাকে ধরো না, আমাকে ধরো না স্যার। বসকো? আরে না 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 স্যার, আমি কিছু করিনি স্যার। আমি তো ওখানে কুরিয়ারের ব্যাগ নিতে গিয়েছিলাম স্যার। অর্থাৎ আপনি ওই ন্যায়রক্ষকের পোশাকটা বানিয়েছিলেন স্নেহাকে দিয়ে? হ্যাঁ 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 স্যার, ওই ওই কস্টিউম আমি ওই স্নেহাকে বলে বানিয়েছিলাম স্যার। কিন্তু স্যার ওটা তো আমি নাগেশকে হেল্প করার জন্য করেছিলাম স্যার। ইওর অনার, ইনি খুব ভালো আর্টিস্ট একজন স্যার। এর জন্য আমার মনে হয়েছিল স্যার এনার ওই কমিক আরও ওই পপুলার হওয়া দরকার, লোকের আরও ওটা পড়া দরকার স্যার। কারণ যখন ওই একটার ওই কস্টিউম পরে রাস্তা দিয়ে যাবে তো আরও লোকে দেখবে আর সেটা নিয়ে চর্চা হবে, জন্যই আমি এটা করেছিলাম স্যার। ইনফ্যাক্ট আমি ওই আর্টিস্টকেও তো এখানে এনেছি স্যার। ওই সুমিত ওর নাম, ওই যে দেখুন। এই সুমিত, এসো না। সুমিত, একটু সত্যি কথা বলবে যে ন্যায়রক্ষকের পোশাকটা পরে গিয়ে তুমিই ঘুরে বেড়াচ্ছিলে? আগে হ্যাঁ স্যার, কিন্তু আমি ওখানে মাত্র 3 দিনই কাজ করেছিলাম।
এরপর আমি রিজাইন দিয়ে দিই, কারণ আমি ওনার সঙ্গে আর কোনো কাজ করতে চাইছিলাম না। বোসবাবুর ওপর এতটাই রাগ আপনার মনে, কি এর কারণটা ঠিক কি? যেদিন স্যার মন্ত্রী মহাশয় হোটেলের ব্যালকনি থেকে নিচে পড়ে যান, ওই রাতেই আমি ঠিক পাশের রোডটাতেই নিজের ন্যায় রক্ষকের পোশাকে ঘুরছিলাম। তো আমি দেখলাম, দাদা দাদা ভাই দাঁড়া দেখি, তুই আবার কে? এটা আমার এরিয়া। বোস দাদা আমাকে আজকে রাতে এখানে আসতে বলেছিল। ও আমার হাত। আর আমি যখন বোসদার থেকে ওই অ্যাক্টরের নাম আর অ্যাড্রেস চাইলাম, উনি আমাকে পরিষ্কার না করে দিলেন। এখন আপনিই বলুন স্যার, আমি এই লোকগুলোর সঙ্গে কি করে কাজ করতে পারি? না, আমি কি বলবো? এখন যা বলার বোসবাবুই বাইরে এসে বলবেন। আপনি ছিলেন না ওই দ্বিতীয় পোশাকে? কে ছিল? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না স্যার। না না, দ্বিতীয় অ্যাক্টর কে ছিল? ওখানে দ্বিতীয় কোনো অ্যাক্টর ছিল না স্যার। ইনফ্যাক্ট আমি ওই স্নেহা দেবীর কাছে দুটো কস্টিউম চেয়েছিলাম, আর অ্যাক্টরও দুজন ছিল স্যার। একজন ওই সুমিত যে আন্ধারিতে থাকে, আর দ্বিতীয়জন রাজেশ যে মেরিন লাইন্সে থাকে। ইনফ্যাক্ট আমি ওই রাজেশকে জিজ্ঞেসও করেছি সুমিতের কমপ্লেনের পরে, কিন্তু ও তো মেরিন লাইন্সের বাইরে কোথাও যায়নি স্যার, ও ওখানেই ছিল। না, উনি যদি না জানতো আপনি গিয়েছিলেন, আপনি ছিলেন সেখানে মানে? আমি সত্যি কিছু জানি না স্যার, আমি তো ওখানে ছিলামই না স্যার। আমি তো ওই স্টেট প্রেস মিটে গিয়েছিলাম। আপনি ওখানে জিজ্ঞেস করে দেখুন। আপনি লুকোলেন কেন? এই যাবতীয় কথা আপনি গতবারের শুনানিতে কেন বললেন না? আরে কি করব স্যার, আমি কি করব স্যার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। ওই নাগেশবাবু যখন গ্রেপ্তার হয়ে গেল, তখন উনি স্টেটমেন্ট দিয়ে দিলেন যে ওই ন্যায়রক্ষকই খুন করেছে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম স্যার। আমার মনে হলো পুলিশ এসে আমাকে ধরবে স্যার, কেননা স্যার ওই কস্টিউম ছাড়া ওই কার্টুন স্ক্রিপ্ট ছাপার আগে আমি প্রথম পড়ি স্যার, এই জন্যই আমি আপনাকে বলিনি স্যার। ইয়না, আমার তো এটা মনে হয় যে মিস্টার বোস আর নাগেশ, এনাদের দুজনেরই কিছু মিলিত পরিকল্পনা ছিল। কারণ এই জাস্ট কিছুক্ষণ আগে মিস্টার বোস আমাদের এটা বললেন যে এনার এবং নাগেশ বাবু ছাড়া পরের খুনটা কবে, কিভাবে এবং কোথায় হবে এই ব্যাপারটা কিন্তু কেউ জানতো না। না রেমন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে আপনার এই বাক্য থেকে কিভাবে প্রমাণ হচ্ছে যে নাগেশ বাবু এই হত্যাটা করেছেন? মনে হয় আপনি এটা ভুলে গেছেন যে ইন্সপেক্টর দবে কিভাবে ওই ঘটনাস্থলে সঠিক সময় পৌঁছে গেছিলেন। ইন্সপেক্টর দবে, আপনি কি করে জানলেন যে পরের খুনটা ওয়্যার হাউসে হতে চলেছে, আর ওখানে আপনাকে কারোর প্রাণ রক্ষা করতে যেতে হতো? ইওর অনার, ওই ওখানে গিয়ে চুপচাপ বসে যা। চকলেট। স্যার, স্যার পেন আর পেপার চাইছে, একদম অ্যান্টিক স্যার। তাহলে ওকে এনে দে না, আর্টিস্ট ইনি। হয়তো কিছু না এঁকে ওনার ঘুম আসে না। স্যার বলছে তাই দিচ্ছি। তাড়াতাড়ি দাও। কি আঁকছো? ন্যায়রক্ষক একজনকে খুন করতে যাচ্ছে ইন্সপেক্টর। ও আমার কথা কখনো অমান্য করে না। আমি যা ড্র করি ও সেটাই করে। এইটা নিন ইন্সপেক্টর বাবু, এই দেখুন। এইবার আমি আর কোনো চান্স নেব না। তো এইভাবে ইন্সপেক্টর দবে সঠিক সময় পৌঁছে বরুণের প্রাণ বাঁচিয়ে নেন। না হলে নাগেশ এবং মিস্টার বোসের ষড়যন্ত্রের ফলে আরো একজন নির্দোষের প্রাণ যেত। ইওর অনার, প্রসিকিউটর মশাইয়ের এই বক্তব্যে অনেক খাপ রয়েছে। সর্বপ্রথম এই প্রশ্নটা উঠছে যে যেই কার্টুনটা সেদিন নাগেশবাবু বানিয়েছিলেন, সেই বিষয়টা সেদিন বোসবাবু জানতে পারলেন কি করে? কেননা পুলিশ স্টেশনের রেজিস্টার অনুযায়ী বোসবাবু কেন যে কোনো ব্যক্তি নাগেশবাবুর সঙ্গে দেখা করতে সেদিন যাননি। দ্বিতীয়ত হলো এই যে সুমিত আমাদের বলেছে যে ঘটনাস্থল থেকে যেখানে মন্ত্রীমশাইকে হত্যা করা হয়, উনি ন্যায়রক্ষকের পোশাকে কোনো ব্যক্তিকে যেতে দেখেন, যেখানে বোসবাবু সেখানে ছিলেন না। উনি কোনো একটা প্রেস মিটে ছিলেন। তাহলে সেই ব্যক্তি কে ছিল? ইয়নার, এই সমস্ত কথা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এরকম কেউ রয়েছে হত্যাকারী, যে ন্যায়রক্ষকের পোশাকটা পরে এই হত্যাগুলো করছে, আর সে এখনো এমনিই ঘুরে বেড়াচ্ছে। আমি আদালতের কাছে আবেদন করছি যে পুলিশকে নির্দেশ দেওয়া হোক এই ঘটনায় আগে তল্লাশি করে দেখুক। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত করা হলো। নাগেশ, তুমি জানতে পারলে কি করে যে ওয়্যার হাউসে একটা হামলা হওয়ার কথা? কেডি, আমি আগেও বলেছি আমার কিচ্ছু মনে নেই। আমি এটাও বলতে পারবো না যে আমি ড্রয়িংটা কি করে করলাম, কিন্তু একটা ব্যাপার আমি নিশ্চয়ই জানি যে আমার মাথার মধ্যে কিছু কিছু আওয়াজ আসতে থাকে, আর সেই আমাকে ড্রয়িং করায়। হ্যাঁ,
কি মনে হয় কেডি, ও কি সত্যি কথা বলছে? আমি জানি না দাবে, হতে পারে এটা ওর মানসিক রোগের কোনো কারণে, হয়তো এটা তো ওর যে ডক্টর রয়েছে, ডক্টর ভাটিয়া, তিনিই বলতে পারবেন। ডক্টর ভাটিয়া, নাগেশ বলছিল যে ওর মস্তিষ্কে কিছু একটা আওয়াজ শুনতে পায়। এটা কি ওর অসুখেরই কোনো একটা অংশ? ইয়েস মিস্টার কেডি, নাগেশের মতো ডিপ্রেশনের পেশেন্টরা এই ধরনের অন্য একটা জগৎ তৈরি করে নেয় মাথার মধ্যে, যেখানে ও জনপ্রিয় ও সফল। সেই কারণেই হয়তো নাগেশ সেই সমস্ত মানুষের কথাই শুনতে পায় যারা ওর প্রশংসা করে। এটা এক ধরনের ফ্লিপ পার্সোনালিটি। চলুন, আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছি। খুব শীঘ্রই এই যে ন্যায়রক্ষক রয়েছে না, ধরা পড়ে যাবে। স্যার, খাবার দেবো নাকি? রেখে দে, পরে আমি খেয়ে নেব। আমায় দাও। পাগল হয়ে গেছিস নাকি? স্যারের খাবার। আমায় পেন আর পেপার দাও। পেন। কেন বারবার পেন আর পেপার চাইছিস? পেন আর পেপার দাও, আমি আঁকতে চাই। নাগেশ, এই নাগেশ, নাগেশ! দাবে, হোল্ড কর। হ্যাঁ বল, গাড়ি চালাচ্ছিলাম আমি। কেডি, ওসব ছাড়ো। নাগেশ আবার একটা স্কেচ বানিয়েছে। আচ্ছা, তো তাহলে কি আরো একটা হত্যা হতে চলেছে? হ্যাঁ কেডি, এই স্কেচ অনুযায়ী যে মারা গেছে তার গাড়ির নাম্বার আর তোমার গাড়ির নাম্বার সেম। আরও তোমাকে জঙ্গলে নির্জন রাস্তায় মারতে চলেছে। কেডি, আজ রাতে তুমি জঙ্গলে নির্জন রাস্তা দিয়ে যেও না, নিজের অফিসেই থাকো। আমি এক্ষুনি আসছি। না, আমি তো জঙ্গলের রাস্তাতেই রয়েছি দাবে, তুই চিন্তা করিস না। কি 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 কেডি, কেডি গাড়ি দাঁড় করাবে না প্লিজ। আমি হ্যালো 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 কেডি, হ্যালো দাবে। কে তুমি? কেডি, কেডি তুমি ঠিক আছো? দাঁড়া, দাঁড়া। ওঠো। ইওনার, যখন যখন নাগেশ বাবুকে পুলিশ জিজ্ঞেস করেন যে এই কিভাবে সে ছবিগুলো বানান, কিভাবে তিনি সেগুলো জানতে পারেন, কোন কোন ছবি তিনি আঁকবেন, সেই সময় নাগেশ বাবু এটা বলেছেন যে উনি ওনার মস্তিষ্কে একটা শব্দ শুনতে পান। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে নাগেশ বাবু স্কিজোফ্রেনিয়া নামক এক রোগের শিকার, কিন্তু এরকমটা নয় ইওনার। সত্যিটা জানার জন্য ইওনার আমি এই নাগেশ বাবুর মানসিক পরিস্থিতি একবার খতিয়ে দেখেছি, অর্থাৎ ওনার এমআরআই করতে হলো। আরিমান বাবু, একটু আমার পায়ে ওই ছুরি মেরে দিচ্ছে, এই কারণে আমি একটু ওই রিপোর্টটা, ওই ওপরেরটা। ধন্যবাদ। ইওনার, ইন্সপেক্টর দাবের উপস্থিতিতেই নাগেশ বাবুর এই এমআরআইটা করা হয়েছে, আর এই পরিস্থিতিতে আমরা এটা জানতে পারি ওনার ব্রেনে একটা মাইক্রোচিপ রেখে দেওয়া হয়েছে।
রিওনার এই মাইক্রোচিপ শুধুমাত্র আমেরিকাতে তৈরি হয়, আর এখানে এটার ব্যবহার, ভারতবর্ষে এই মাইক্রোচিপটার ব্যবহার এখনো অবৈধ। আমরা ওই আমেরিকান কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি এটা জানার জন্য যে ওই মাইক্রোচিপটা কবে, কোথায় এবং কাকে বিক্রি করা হয়। তখন গিয়ে আমরা জানতে পারলাম যে এই মাইক্রোচিপ ওনার মস্তিষ্কে কে রেখেছেন, ওনার নিজের ডক্টর ভাটিয়া। ডাক্তারবাবু, এই চিপটা আপনি কি লাগিয়েছিলেন ওর মস্তিষ্কে? হ্যাঁ, আগে হ্যাঁ, কিন্তু আমি তো এটা ওনার চিকিৎসার জন্য লাগিয়েছি। নাগেশ সুইসাইডাল হয়ে গেছিল, আর ওকে বাঁচানোর জন্য আমার একটাই রাস্তা ছিল। ওই চিপ থেকে আমি ওর মস্তিষ্ক মনিটর করছিলাম, যাতে সময় থাকতেই আমি ওনাকে সামলাতে পারি। রিওনার, আমি আদালতে এই বিষয়টা জানিয়ে রাখতে চাইব যে এই চিপের সাহায্যে ডক্টর তার পেশেন্টদের নিয়ন্ত্রণে রাখেন। এটা ছাড়াও রোগীর সঙ্গে ডক্টর একটা যোগাযোগ স্থাপনও করতে পারে। আর ঠিক এইভাবেই আপনি যোগাযোগ স্থাপন করে চললেন নাগেশবাবুর সঙ্গে, আর ওনাকে বলতে থাকলেন যে ঠিক কি রকমের, কি প্রকার, কবে কার্টুন বানাতে হবে, কি করতে হবে। ঠিক বলছি আমি? আর শুধু এটুকুই নয়, যখন আপনার ক্লিনিক থেকে আমি বেরোলাম তো আপনি সন্দেহ করলেন। আপনি সন্দেহ করেছিলেন না যে আমি বুঝতে পেরে গেছি বা কে এই ন্যায় রক্ষক। তখনই আপনি আমার গাড়ির ওই কেবলটাও কেটে দিয়েছিলেন আর ছুরিও মারলেন আমার পায়ে। আপনি মেরেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমিই ন্যায় রক্ষক, আমিই হলাম ন্যায় রক্ষক। আমি ওই মিনিস্টার আর রিপোর্টারকে মেরেছি, আর আমি আপনার ওপর আর বরুণের ওপর হামলা চালিয়েছি। অর্ডার, অর্ডার। মিথ্যা কথা বলছেন ডাক্তারবাবু। একজন বাবা হওয়ার কারণে নিজের কন্যা সন্তানকে বাঁচানোর জন্য অভিযোগটা নিজের কাঁধে নিচ্ছেন। ওনার মেয়ে স্নেহা, ইওর অনার। আপনি যদি অনুমতি দেন তো আমি ওকে আদালতে ডাকতে চাইব। নিয়ে আসুন স্নেহা দেবীকে। যখন আমি ডক্টর ভাটিয়ার ক্লিনিকে গিয়েছিলাম তখন আমার দৃষ্টি ওনার টেবিলে চলে যায়। ওনার কন্যার ছবির ওপর গিয়ে পড়ল। ইওনার, ইন্সপেক্টর দবে আর আমি যখন স্নেহার অতীতের বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখি তো জানতে পারলাম যে স্নেহা ন্যায়রক্ষকের একজন বড়সড় ফ্যান। শুধুমাত্র এতটাই নয় ইওনার, ওই সেদিন যবে ও লাফ মেরেছিল, এটা ভেবে লাফ মেরেছিল যে ন্যায়রক্ষক ওকে বাঁচাবে। সেই দিনই ডক্টর ভাটিয়া এই ইঙ্গিতটা পেলেন যে ওনার কন্যা মানসিকভাবে খুব একটা ঠিকঠাক নেই। বেশ কয়েক বছর ওনার চিকিৎসা করান, স্নেহা ঠিকঠাকও হয়ে যায়। কিন্তু তারপর বোসবাবু যখন তার প্রকাশনীতে ন্যায়রক্ষকের আবারও কার্টুন ছাপায় তো ওনার রোগটা ফিরে আসে। অনার, কি ভাটিয়া স্যার, কি বলতে চাইবেন আপনি এই বিষয়ে? হ্যাঁ, ইনি একদম ঠিক বলছেন। স্নেহা নাগেশ ও ন্যায়রক্ষকের খুব বড় ফ্যান। ও নাগেশের ট্রিটমেন্টের সময়ও আমার সঙ্গে ছিল, আর আমাকে দিয়ে জিজ্ঞেস করাতো যে বাবা, এনাকে জিজ্ঞেস করো না পরের কার্টুন উনি কি বানাবেন। নাগেশ, তুমি এখন বলবে কি যে তুমি কি করবে? আমি আত্মহত্যা করতে যাচ্ছি। কেউ সম্মান দেয় না আমার ন্যায়ের রক্ষককে। স্নেহা ওই সময় খুব দুঃখ পায় যখন ও জানতে পারলো যে নাগেশ সুইসাইড করছে। আর নাগেশ যদি মরে যেত তাহলে ন্যায়রক্ষকও মরে যেত। স্নেহা বোসদার জন্য ওই ডিজাইনেরই একটা স্যুট বানাচ্ছিল। ও নিজের জন্য একটা স্যুট বানিয়েছিল। নাগেশের মাথা থেকে সুইসাইডের চিন্তা দূর করার জন্য স্নেহা ওই রিপোর্টার আর মন্ত্রীকে সেভাবেই মেরেছিল যেভাবে নাগেশ তার কার্টুন বানিয়েছিল। অর্ডার, অর্ডার। ইওনার, যখন বরুণ স্নেহার কাছ থেকে ওয়্যার হাউসের খোঁজ নিয়ে সেখানে গিয়ে পৌঁছয় তো স্নেহা ওকে
সেখানেই মেরে ফেলার একটা প্ল্যান করে, যাতে অভিযোগটা নাগেশের থেকে সরে গিয়ে বোসবাবুর ঘাড়ে এসে পড়ে। ইয়নার এরপর ইন্সপেক্টর দাবে যখন স্নেহার বুটিকের তল্লাশি চালায় তখন সেখান থেকে সেই শব্দটা ধ্বনি পরিবর্তন করার একটা যন্ত্র পায়। আমার সন্দেহটা বিশ্বাসে পরিণত হয় যে স্নেহাই হলো ন্যায়রক্ষক। ইয়নার এই হত্যার জন্য দায়ী স্নেহার সঙ্গে তার বাবা ডক্টর ভাটিয়াও রয়েছেন। সমস্ত সাক্ষ্য ও প্রমাণ বিচার করে এই আদালত স্নেহা ভাটিয়া আর ডক্টর ভাটিয়াকে মন্ত্রী শান্তি সিং যাদব আর রিপোর্টার মোহন গুপ্তাকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। আর তার সাথে পুলিশকে এই আদেশ দিচ্ছে যে স্নেহা ভাটিয়ার মানসিক চিকিৎসা কোনো সরকারি হাসপাতালে করানো হোক। সেই সঙ্গে কার্টুনিস্ট নাগেশ কুমার আর বোস দাদাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে এই আদালত। দ্য কেস ইজ ক্লোজড।